ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি, বিভিন্ন উপন্যাস। দেখো, এই যে বিভিন্ন উপন্যাস আছে, এই উপন্যাস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে এই মিসলেনিয়াসে। এটা কিন্তু মিসলেনিয়াস নয়, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখবে পুলিশের পরীক্ষায় একটা দুটো প্রশ্ন এখানে কিন্তু এসেই থাকে। সুতরাং প্রত্যেকে দেখবে, খুব ইম্পর্টেন্ট সেশন, ভালো করে মন দিয়ে দেখবে। দেখো, বিভিন্ন বিখ্যাত যে সমস্ত উপন্যাসগুলো সেগুলাই কিন্তু নিয়েছি, এবং মনে রাখবে আমি তোমাদের যেগুলো স্টার মার্ক দিয়ে দিয়েছি যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো রবীন্দ্রনাথের যেগুলো আছে সেখানে স্টার মার্ক দেওয়া নেই কেন? কারণ অ্যাকচুয়াল রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলি আছে আমি দিয়েছি, ঠিক আছে, সেগুলো কিন্তু সবটাই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু এখানে সবটাই পড়তে হবে। তাহলে এটা রবীন্দ্রনাথ যে যতগুলো আছে টোটাল সবটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। চলো দেখো কি আছে উপন্যাসগুলি। রবীন্দ্রনাথের শেষের কবিতা, নৌকাডুবি, যোগাযোগ, চতুরঙ্গ, চোখের বালি, চার অধ্যায়, ঘরে বাইরে, রাজর্ষি, গোরা, বউ ঠাকুরানীর হাট, মালঞ্চ। তাহলে এই যে উপন্যাসগুলি আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে দেখো এই যে শেষের কবিতা, যোগাযোগ, ঠিক আছে, ঘরে বাইরে, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এবার দেখো তোমাকে যেটা জানতে হবে উপন্যাস থেকে, এই যে ঘরে বাইরে, ঘরে বাইরে একটা প্রশ্ন হয় যে স্বদেশী এবং বয়কট আন্দোলনের কথা রবীন্দ্রনাথের কোন উপন্যাসে আছে? মনে রাখবে সেটা ঘরে বাইরে। ঠিক আছে, স্বদেশী এবং বয়কট আন্দোলন, স্বদেশী, স্বদেশী এবং বয়কট। এবারে মনে হয়তো ভুলে যাওয়ার সম্ভাবনা প্রবল, কিভাবে মনে রাখবে? দেখো স্বদেশী, স্বদেশী, স্বদেশ মানে কি? নিজের দেশ, মানে ঘরে, তাই তো? তাহলে স্বদেশী যখন কথাটা থাকবে, স্বদেশী এবং বয়কট আন্দোলনের কথা কোথায়? ঘরে বাইরে। তাহলে এইভাবে কিন্তু মনে রাখবে। আমরা জানি যে স্বদেশী এবং বয়কট আন্দোলন কখন হয়েছিল? যখন 1905 সালে, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, তাই তো? বঙ্গভঙ্গ যখন হয় তখন কিন্তু এই স্বদেশী এবং বয়কট আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে। আমরা প্রত্যেকে জানি এই বঙ্গভঙ্গে যখন হয়েছিল সেটা কার্যকর হয়েছিল কোন ডেটে? মানে একবার প্রশ্ন পড়ে যে কার সময় এটা বঙ্গভঙ্গটা ঘোষণা হয়েছিল? ঘোষণা হয়েছিল লর্ড কার্জনের সময়, বাট এটা হচ্ছে কার্যকর হয়েছিল লর্ড মিন্টো টু এর সময়। কোন ডেটটাই? এই ডেটটা ইম্পর্টেন্ট, 16 অক্টোবর 1905 সালে। ঠিক আছে, 1905, এই ডেটটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই 1905 সালেই রবীন্দ্রনাথ ঠাকুর এই 16 অক্টোবর এই ডেটে কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করেছিল, এই জন্য কিন্তু এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমাদের কি জানতে হবে আরো? মনে রাখবে যে 1913 সালে ইনি কিন্তু প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এবারে প্রশ্ন হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার মধ্যে কিন্তু প্রথম সাহিত্যিক যিনি সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, তাহলে প্রশ্ন দেখো কেমন প্রশ্ন হবে, যদি বলা হয় যে এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ কে পেয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর। বাট যদি বলা হয় যে ভারতের মধ্যে প্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিল, তখন রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলা হয় ভারতের সাহিত্যে নোবেল প্রাইজ কে পেয়েছিল, তখনও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা তোমাদের আমি বলি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট, দেখো যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুটোর কিন্তু যে জাতীয় সঙ্গীত এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু লিখেছেন, তাই তো? তাহলে এই সম্বন্ধে কিন্তু তোমাদের ডিটেলে জানতে হবে। ক্লিয়ার? চলো এরপরে কি আছে দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখনই বলবে তখনই আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। ঠিক আছে, সাহিত্য সম্রাট। তাহলে সাহিত্য সম্রাট কাকে বলা হয় না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফেমাস উপন্যাসগুলি কি কি? দেখো দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী, আনন্দ মঠ, কপালকুণ্ডলা, এই চারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু জাস্ট একবার পড়ে নেবে। রাজমোহনের স্ত্রী, কৃষ্ণকান্তের উইল এবং বিষ বৃক্ষ, তাহলে এইগুলো কিন্তু ভালো করে একটু পড়ে নেবে। তার মধ্যে দেখো যে আনন্দমঠ উপন্যাসটা আছে, পরে যে আনন্দমঠ উপন্যাস কোন সাল পাবলিশ হয়েছিল? মনে রাখবে 1882 সালে কিন্তু পাবলিশ হয়েছিল। আর একটা জিনিস জানতে হবে আনন্দমঠ উপন্যাস থেকে, যে এই উপন্যাস থেকেই কিন্তু বন্দে মাতরম, বন্দে মাতরম এই গানটা কিন্তু যে ন্যাশনাল সং আমাদের, এটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, বন্দে মাতরম মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে বন্দে মাতরম গানটা আইএনসির কোন সেশনে গাওয়া হয়েছিল? মনে রাখবে 1900
সরি 1896 সালে, ঠিক আছে, 1896 সালে কিন্তু এই বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, ভালো যেগুলো বললাম প্রত্যেকটাই ভালো করে দেখে নেবে। এরপরে দেখো কাজী নজরুল ইসলাম, তাই তো, কাজী নজরুল ইসলাম যখনই বলবে তখনই কি না বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি, তাই তো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমরা প্রত্যেকে জানি। এরপরে দেখো যে কাজী নজরুল ইসলামের যে ফেমাস ফেমাস উপন্যাসগুলি আছে সেগুলো হচ্ছে মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা আর কুহেলিকা। দেখো আজকে তোমাদের কিন্তু আমি শুধুমাত্র উপন্যাসটা পড়াচ্ছি, ঠিক আছে, উপন্যাস, ছোট গল্প, কাব্যগ্রন্থ এগুলো কিন্তু আমি পড়াচ্ছি না, শুধুমাত্র উপন্যাস, মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাস সেগুলাই কিন্তু আমি তোমাদের পড়াচ্ছি। দেখো এখানে কাজী নজরুল ইসলামের সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে কুহেলিকা, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কি আছে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা জানতে হবে সেগুলো কি কি দেখো, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, দেবদাস, দেনা পাওনা। দেখো দেনা পাওনা থেকে দুটো প্রশ্ন হয়, যদি বলা হয় দেনা পাওনা উপন্যাস তখন কি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাট যখন ছোট গল্প হয়ে যাবে তখন সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার করে নাও। যদি দেনা পাওনা উপন্যাস বলে তখন কি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাট যখন দেনা পাওনা ছোট গল্প হবে তখন কি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো পরিণীতা, পথের দাবি, এইখান থেকে একটু গন্ডগোল হয় যে পথের দাবি আর পথের পাঁচালী, ঠিক আছে, যদি বলে পথের পাঁচালী তখন কি হবে, তখন কিন্তু উত্তর শরৎচন্দ্র হবে না, তখন কি হবে, তখন হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আবার বলছি যদি বলে পথের দাবি তখন হবে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যদি বলা হয় পথের পাঁচালী তখন হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে মনে রাখবে, এইভাবে মনে রাখবে যে শরতের কাছে চাঁদের দাবি, তাই তো, বা শরতের কাছে চন্দ্রের দাবি, চন্দ্রের দাবি, এইভাবে কিন্তু মনে রাখবে। তাহলে পথের দাবি, পথের দাবি, শরতের কাছে চন্দ্রের দাবি, ঠিক আছে, এভাবে কিন্তু মনে রাখো। দেখো তুমি তোমার মতো করে টিক্স বের করতে পারো, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো আছে দেখো, পণ্ডিত মশাই, বৈকুণ্ঠের উইল, বিরাজ বউ, বরদেবী। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের একদম স্টার মার্ক দিয়ে দিয়েছি, শ্রীকান্ত, দেবদাস, দেনা পাওনা এবং হচ্ছে পথের দাবি, এই জায়গাটা একটু ভালো করে করে নেবে। নেক্সট কি আছে দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যেগুলো আছে সেগুলো কিন্তু দেখো মোস্ট ইম্পর্টেন্ট উপন্যাসগুলি, সেটা হচ্ছে পথের পাঁচালী। এবারে দেখো এই পথের পাঁচালী থেকে কোশ্চেন হয় যে পথের পাঁচালী সিনেমার ডিরেক্টর কে, দেখো পথের পাঁচালী একটা সিনেমাও তৈরি হয়েছে কিন্তু, তাহলে এর ডিরেক্টর কিন্তু পড়ে সেটা কি হবে সত্যজিৎ রায়, ঠিক আছে, সত্যজিৎ রায়, ভালো করে দেখে নেবে। তারপর দেখো আরণ্যক, আরণ্যক, অশনি সংকেত। দেখো যখন আরণ্যক বললো না তখন আরণ্যক দুটো জিনিস গুলিয়ে যাবে না, আরণ্যক একটা আছে আরেকটা আছে অরণ্যের অধিকার, ঠিক আছে, অরণ্যের অধিকার। এই অরণ্যের অধিকারটা কিন্তু মহাশ্বেতা দেবীর লেখা, ঠিক আছে, এটা কার লেখা, মহাশ্বেতা দেবীর লেখা, শ্বেতা দেবীর লেখা, ঠিক আছে। তাহলে আবার বলছি যদি বলে আরণ্যক উপন্যাস তখন কি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যদি অরণ্যের অধিকার বলে তখন কি হবে মহাশ্বেতা দেবী। এবারে তোমরা দেখবে এই যে অরণ্যের অধিকার, এই অরণ্যের অধিকারে কিন্তু মুন্ডা বিদ্রোহের কথা উল্লেখ আছে, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের কথা কিন্তু এখানে উল্লেখ আছে। এবারে প্রশ্ন পড়ে যে একজন মুন্ডা নেতার নাম বলো, তাই তো, বিরসা মুন্ডা, আমরা পড়েছি যে বিরসা মুন্ডার উলগুনান, তাই তো, তাহলে বিরসা মুন্ডা হচ্ছে একজন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। এরপরে যেটা করতে হবে দেখো চাঁদের পাহাড়, চাঁদের পাহাড় এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। এরপরে দেখো কি আছে, অপরাজিতা আছে, আদর্শ হিন্দু হোটেল আছে এবং হচ্ছে বিপিনের সংসার। তাহলে এই উপন্যাসগুলো কিন্তু সবগুলো একবার পড়ে নিবে, আর যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি বেশি করে পড়বে। নেক্সট কি আছে দেখো, নেক্সট কি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ফেমাস যে উপন্যাস, একদম ফেমাস ফেমাস তিনটা দিয়েছে, এই তিনটাই কিন্তু পড়তে হবে। কি কি, অরণ্যের, আরোগ্য নিকেতন, গণদেবতা আর হাসুলি বাকের উপকথা। আবার বলছি আরোগ্য নিকেতন, গণদেবতা, হাসুলি বাকের উপকথা। এবারে দেখো এই যে গণদেবতা, এই জায়গাটা একটু ভালো করে জানতে হবে।
যে গণদেবতা এই উপন্যাসটার জন্য কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এই জ্ঞানপীঠ পুরস্কারটা তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই যে গণদেবতা উপন্যাসের জন্যই তিনি পেয়েছিলেন। ঠিক আছে, এবার দেখো এই যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা আছে, এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু ভারতের, ভালো করে বলে দিচ্ছি, একটু ভালো করে একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি বলা হয় ওয়ার্ল্ডের সর্বোচ্চ সাহিত্যের সম্মান কি, তখন কি হবে? ম্যান বুকার প্রাইজ। ম্যান বুকার প্রাইজ প্রশ্ন পড়ে পরীক্ষায় কিন্তু বারবার আসে যে বুকার প্রাইজটা কিসের জন্য, কোন ফিল্ডে দেওয়া হয়, তখন মনে রাখবে সাহিত্যের জন্য কিন্তু দেওয়া হয়। আর যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে সাহিত্যের সর্বোচ্চ সম্মান কি, তখন কি হবে? জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ঠিক আছে, জ্ঞানপীঠ পুরস্কার। প্রশ্ন পড়ে যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছিল ভারতের, মনে রাখবে জি শঙ্কর কুরুপ। তাহলে এই যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডে প্রথম কে পেয়েছিলেন? জি শঙ্কর কুরুপ। খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বলবো প্রত্যেকটা এক্সামে আসা প্রশ্ন। তারপর দেখো আরো একটা জিনিস জানবে, যে এইটা কিন্তু অনেকে জানে না, যে ওয়েস্ট বেঙ্গলের সাহিত্যের সর্বোচ্চ সম্মান কি, সেটা হচ্ছে রবীন্দ্র পুরস্কার। রবীন্দ্র পুরস্কার, এইগুলা কিন্তু জানতে হবে এক্সট্রা পয়েন্ট গুলো, তবেই তো তোমার ক্লিয়ারিটি আসবে। নেক্সট কি আছে দেখো, এবার দেখো এর মধ্যে আমি কিন্তু কয়েকটা এমসিকিউ দিয়ে দিয়েছি, তাহলে এমসিকিউটা পড়লে তুমি জানতে পারবে। দেখো এটা কিন্তু একটা পার্টে হবে না, এটা কিন্তু আরো একটা পার্ট আসবে। এই যে এমসিকিউ গুলা করাবো, এমসিকিউ করানোর পরে এগুলা কিন্তু এখান থেকে এমসিকিউ যে প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলাই নেওয়া হয়েছে। এরপর তোমাদের যে পার্ট 2 আসবে সেটাও করাবো, সেখান থেকেও যে এমসিকিউ গুলো এসেছে সেগুলোও কিন্তু তোমাদের আমি করাবো। দেখো কি আছে, চোখের বালি উপন্যাসটি কার? ঠিক আছে, তাহলে খুব ইম্পর্টেন্ট, চোখের বালি উপন্যাসটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে কি কোশ্চেন আছে চলো, এরপরে কোশ্চেন হচ্ছে আরণ্যক। তাহলে আরণ্যক উপন্যাসটি কার? একটু আগেই বললাম যে আরণ্যক হচ্ছে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। বাট যদি বলা হয় অরণ্যের অধিকার, তখন কি হবে? একটু আগেই বললাম অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী হবে, মহাশ্বেতা দেবী। ঠিক আছে, মহাশ্বেতা দেবী, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন কি আছে, আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা কে? তাহলে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শেষের কবিতা এই উপন্যাসটির রচয়িতা কে? শেষের কবিতা উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? দেখো বলেই দিয়েছি, পথের পাঁচালী আর পথের দাবি। পথের পাঁচালী যখন হবে তখন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর যখন পথের দাবি একটু আগেই বললাম যে শরতের কাছে চন্দ্রের দাবি, তাহলে পথের দাবি বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি যদি বলে, পথের দাবি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দুর্গেশ নন্দিনী এই উপন্যাসটি, দুর্গেশ নন্দিনী উপন্যাসটি রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাসটা রচয়িতা। নেক্সট কোশ্চেন কি আছে, পথের দাবি এই উপন্যাসটার রচয়িতা কে? একটু আগেই বললাম পথের দাবি বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর পথের পাঁচালী বললে কি হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, পথের দাবি, পথের পাঁচালী, এটা ক্লিয়ার করে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে, অগ্নিবীণা। আচ্ছা এটা কিন্তু উপন্যাস নয়, ঠিক আছে, অগ্নিবীণা কিন্তু কাব্যগ্রন্থ। আজ তোমাদের কিন্তু আমি উপন্যাসই নিয়েছি কিন্তু, হ্যাঁ। দেখো এই যে অগ্নিবীণা, বিষের বাসী, এগুলো আমরা পড়েছি, যে অগ্নিবীণা, বিষের বাসী, এগুলো সব কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, এটা কিন্তু কাব্যগ্রন্থ, উপন্যাস নয়। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, গণদেবতা উপন্যাসটা রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে, সেটা কি না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি বলেছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে গণদেবতার জন্যই কিন্তু কি দেওয়া হয়েছে না জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিন্তু এর জন্যই তিনি পেয়েছিলেন। ঠিক আছে, আর যদি বলা হয় বাংলার প্রথম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন কে? এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু প্রথম বাঙালি, ঠিক আছে, প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
প্রশ্ন হবে যে প্রথম বাঙালি কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য পেয়েছেন? না হচ্ছে গণদেবতা এই উপন্যাসটার জন্য পেয়েছে। ঠিক আছে, তো আজকে তোমাদের এটাই ছিল, এটা পার্ট 1 আছে, পার্ট 2 নিশ্চয়ই তোমাদের আসবে, খুব তাড়াতাড়ি আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং নেক্সট তোমাদের জন্য কি নিয়ে আসবো সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।